আমি কিন্তু একমত ছেলে। কি বলতে চাও তুমি? অভয়দার মতো আমার দৃঢ় বিশ্বাস, মানুষ অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না, পারিপার্শ্বিক চাপে হয়তো তাদের অপরাধী হতে হয়। এক সমাজে এক ধরনের মানুষ আছে যারা রন্ধ্র পদে কোটি কোটি টাকা রোজগার করছে, অথচ আমরা নীরবে সব দেখছি, সব কিছু দেখেও নীরবে সইতে হচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। তাহলে তুমি রক্ষা করবে না? আমাকে মার্জনা করবে না, আইন তার নিজস্ব গতিতেই চলবে। ছেলেটা যদি সত্যি অপরাধী হয়ে থাকে শাস্তি সে নিশ্চয়ই পাবে। তবে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এই সামান্য ব্যাপারটা নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? কেন মাথা ঘামাচ্ছি? কি আশ্চর্য! আমার ড্যাডি ওই গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তি। ওখানে যদি কোনো অসামাজিক ঘটনা ঘটে আমার ড্যাডি তাতে ইন্টারফেয়ার করবে না? তাছাড়া এই কাজটার সঙ্গে ব্যক্তিগত মান মর্যাদা জড়িত আছে বললাম। তা তোমাকে যে রেখা করতে হবে, ওখানকার খারাপ হয়েছে সেই রিপোর্ট পড়াবে। আমি চাই আজ 22টার আইন মতো শাস্তি হোক। আমাকে মার্জনা করবেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে। ছেলেটা যদি সত্যি অপরাধী হয়ে যায় থাকে তাহলে প্রচলিত আইন অনুসারে তার সর্বোচ্চ 3 মাসের সাজা হতে পারে। আমার পাপির জন্য এই শালী, তোমার পাপি কেন? সঙ্গে বিধাতা এসে আমাকে যদি অনুরোধ করে তাহলে আইনকে আমি কিছুতে প্রত্যাখ্যান করতে পারবো না। আশা করি আমার স্পষ্ট জবাবে আপনার রুষ্ট হবেন না। চলে ভাই, আন্ডারস্ট্যান্ড ছেলে, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। একটা অপরাধ। ছেলে বিয়ের আগে তুমি এই লোকটাকে সুখ্যাতি করতে ড্যাডি, বলতে ছেলেটা একটা জিনিয়াস। দেখলে তো কেমন একগুঁয়ে, তুমি এত করে অনুরোধ করলে। স্ত্রী ভূত ওর মাথায় তে পড়ছে মামনি। এই বয়সে কত অনুষ্ঠান দেখলাম, নতুন পাস করে বেরিয়েছে, 2-4 বছর কেটে যাক, দেখবি তখন অন্য মানুষ হয়ে গেছে। নমস্কার ভাই মশাই, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। কখন এলেন? এই তো একটু আগে। আপনার সঙ্গে আমার কিছু আলোচনা আছে ব্যয় মশাই। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। বাপি, তুমি কিন্তু বেশি দেরি করবে না। আচ্ছা মা। দেরি করে খেলে তোমার কিন্তু আবার শরীর খারাপ হবে। আচ্ছা মামনি। বলুন ভাই মশাই, কি জিজ্ঞাসা করতে চান? আপনি যে শিবনাথ রায়ের ছেলেকে পোষ্য নিয়েছেন, এই কথা তো আমাকে বলেননি ব্যয় মশাই। হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? কল্যাণ কি আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে? না, না, তেমন কিছু নয়। ও তো ওর কাছাকাছি আছে, যে কোনদিন কল্যাণের সঙ্গে যোগাযোগ করতে পারি। আপনি হয়তো জানেন না, কল্যাণের বড় ভাই দীপক ওই ছিনতাই ধরা পড়ে জেল হাজতে আছে। হ্যাঁ, আমি সব জানি। জানেন? হ্যাঁ, শিবনাথ রায় আমার বাড়িতে এসেছিল। কি সর্বনাশ! ওরা যদি এখানে এসে জানতে পারে, আর কল্যাণ যদি জানতে পারে শিবনাথ রায় ওর বাবা, তাদের সব সহানুভূতি ওদের উপর গিয়ে পড়বে। আপনি শুনে কিভাবে চুপ করে আছেন আমি ভেবে পাচ্ছি না এই মশাই। আচ্ছা বেলমশাই, হ্যাঁ বলছিলাম কি, আপনার তো ওপর মহলে অনেক প্রভাব প্রতিপত্তি আছে, তাই না? হ্যাঁ, তা আছে। আচ্ছা, আপনি কোনো রকমের কল্যাণকে এখান থেকে অন্যত্র বদলি করে দিতে পারেন না? আমি সব পারি, দিনকে রাত তোমার ক্ষমতা আমার আছে। আমি সৎ লোকে চোর সাজতে পারি, আবার চোরকে তুলতে পারি সৎকের মাথা। তা যদি পারেন আমি চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আর ওই অভয় হারামজাদাটাকে কি করে এই বাড়ি থেকে সরানো যায় সেই কথাটা একবার চিন্তা করে দেখুন। ও হচ্ছে শিবনাথ রায়ের পুরনো চাকর। আপনি আসুন, ওই খেতে খেতে 2 ব্যয় মাসে মিলে আলোচনা করবো। হ্যাঁ, তাই চলুন। ওকে মিথ্যা মামলায় জড়িয়েছে সন্ধ্যায় সেন। হারামির বাচ্চা বিনোদকে চেপে ধরলাম। সে বলল সন্ধ্যায় সেন আমাকে যা শিখিয়ে দিয়েছে আমি তাই করেছি। সবই বুঝতে পারছি মাইকেল, কিন্তু পুলিশ যখন ধরেছে মামলায় যাবার হবে, তবে সঞ্জয় বাবু চেষ্টা করবে ওর যাতে কঠিন শাস্তি হয়। ওনার জামাই যেটার পুলিশ ছোপা। এই সম্রাট, মামলার আগেই হাতের সুক্ত হবে না। এই ওরা সারা পুতো পুতো করে মরবি, আমার জানে সারা ভয়টার বলে কিছু নেই। মাসিমার হুকুম পেলে আজই ওই শালাকে রাস্তার মাঝখানে ফেলে আচ্ছা করে ধলাই দেব। তাতে যদি আমার 6 মাসের জেল হয় তাতে আমি প্রস্তুত। আপনি হুকুম দিন মাসিমা, আজই রাস্তার মাঝখানে ফেলে ওই শাল হারামির বাচ্চাকে উচিত শিক্ষা দিন। মাথা খারাপ করিস না মাইকেল, কেসটা খারাপ হয়ে যাবে। কি খারাপ
খারাপ হবে শুনি? কি খারাপ হবে? জেল না হয় ফাঁসি, তাতে মরতেই তো একদিন হবে। তবে আমার পার আগে 2-4টে জানোয়ারকে খতম করেই মারবো, আর এটাই হচ্ছে আমার নীতি। তোমাদের সঙ্গে আমি একমত হতে পারছি না। দীপক যদি অপরাধ করে থাকে শাস্তি তাকে পেতেই হবে, আর নির্দোষ হলে সসম্মানে সে মুক্তি পাবে। নিশ্চয়ই মাসিমা। আপনার চিন্তাধারা সম্পূর্ণ ভুল। মাইকেল, বিষয় সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে আমার ঝগড়া হয়। দাদা নিজে বৌদির হাতে একটা দায়ের কাপ পচিয়ে দিয়ে থানায় যে আমার নামের ডায়েরি লেখায় আমি নাকি বৌদিকে খুন করতে উদ্যত হয়েছি। আর দেখা সাক্ষী দেয় ওই হারামির বাচ্চা সঞ্জয়। বিচারে আমার 2 বছরের জেল হয়। নির্দোষ না করেও আমি শাস্তি পেলাম, কিন্তু কই তোমাদের ওই ভগবান তো আমাকে নির্দোষ বলে খালাসে পাইয়ে দেয়নি। আল্লাহ, গড, ভগবান, এ সবই ধাপ্পাবাজ। এ যুগে বিচারের বাড়ি নীরবে নিবৃত্তি করে। তাই আমার নীতি হচ্ছে কাপুরুষের মতো নাশ হয়ে টুটি কামড়ে ধরে দুশ্মনকে খতম করাও, তাতে আমার জেল ফাঁসি দেওয়া হয়। মাইকেল, ওর কথায় আপনি কিছু মনে করবেন না মাসিমা। ছেলেটা বরাবরই একটা উগ্র প্রকৃতি। মামলায় কি হবে জানেন একমাত্র ভগবান। টাকা পয়সা খরচ করতে পারলে হয়তো রেহাই পেত, কিন্তু আপনি একবার দারোগাবুর কাছে গিয়ে বলুন না মাসিমা। না, সেটা হবে আমার মৃত্যুর সামিল। মাসিমা, শয়তান সঞ্জয় সেনের অতীত ইতিহাস তোমরা জানো না। আমাদের দুরবস্থার মূলে আছে উনি। তোমার ওই লোকটাই বিপথে চালিত করেছে। কি বলছেন মাসিমা? সঞ্জয় বাবু আমাকে মারছো না। ঝোঁকের মাথায় কথাগুলো আমি বলে ফেলেছি। নিজের চরিত্রের যদি সফলতা থাকে কেউ কাউকে বিপথে চালিত করতে পারে না। দোষ তোমার মেসমশায়ের, সঞ্জয় সেনের নয়, সঞ্জয় সেনের নয়। মাসিমা, মাসিমা, সঞ্জয় সেনকে তারা আগে থেকেই চিনতে। সঞ্জয় সেন অমানুষ ঠিকই, তো এই অবস্থায় উনি মুখ ফিরে নিতেন না বলেই আমার বিশ্বাস। সঞ্জয় সেনকে আমি দীর্ঘদিন আগে থেকে চিনেছি নন্দী মশাই। ওই লোকটা একটা শয়তানের শিরোমণি। আমাকে নরকের পথে নামিয়ে দিয়ে নিজের আখের গুছিয়ে নিয়ে হৈমন্তীপুর থেকে পালিয়ে এসেছিল নন্দী মশাই। দেখুন শিবনাথ বাবু, যা বলেছেন আর বলবেন না। বললে লোকে আপনার মুখে থুতু দেবে। বিশ্বাস করুন নন্দী মশাই, আমি চিরদিন ভিখারি ছিলাম না। হয়তো ছিলেন না, কিন্তু এখন এই সব কথা লোকে বিশ্বাস করবে। আপনাকে যে আমি কি করে বোঝাবো নন্দী মশাই, আমি দিন ভিখারি নই। জেলার পুলিশ সুপার আমার নিজের মানে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক। কল্যাণ আমার শালির ছেলে। তা আমাকে না ডেকে ওই শালির ছেলে অফিসারের কাছে গিয়ে বললেই তো পারতেন যে দীপকের মুক্তির ব্যবস্থাটা করে দাও। সেটা সম্ভব নয়। কেন? এর উত্তর আমি আপনাকে দেব না নন্দী মশাই, দেওয়া সম্ভব নয়। মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার উত্তর দিতে গেলে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। যাকে আপনাদের গোপনীয় ব্যাপার আমি শুনতে চাই না। এখন আমি আপনাদের জন্য কি করতে পারি সেটাই বলুন। মানে সঞ্জয় সেন আপনার বন্ধু। হ্যাঁ, তাকে বলে দয়া করে আমার দীপুর মুক্তির ব্যবস্থাটা করে দিন। কিন্তু একটা নির্দোষ ছেলের লাইফটা বরবাদ হয়ে যাবে, এটা আপনারা নিশ্চয়ই চাইবেন না। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি নন্দী মশাই, ওর মায়ের মানসিক অবস্থাটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আপনাদের মনোবেদনা আমি উপলব্ধি করতে পারছি, তবে আপনারা যখন দীপকের
একটা প্রস্তাব দিতে চাই। বলুন যদি রাজি বলুন। থাকেন দীপককে আমি বেকসুর খালাস করিয়ে দেবে। বলুন, আপনার যে কোনো প্রস্তাবে আমরা রাজি নন্দী মশাই। আমাদের মানসিক অবস্থাটা নিশ্চয়ই আপনি উপলব্ধি করতে পারছেন। আচ্ছা আমার বয়সটা কত বলে মনে হয়? এই 60-65 হবে। 65। মাথার চুল দুটো একটা পাক ধরেছে বলে তারা ভেবেছেন আমার বয়সটা বেশি। এই মাসে আমি 45-এ পা দিলাম। কিন্তু আপনার অত বড় ছেলে চন্দন খুব কম বয়সে বিয়ে করেছিলাম, স্ত্রী মারা গেল, আর বিয়ে শাদী করলাম না। তা ধরুন ঘরে যদি লক্ষ্মী না থাকে সেই সংসারে কোনোদিন লক্ষ্মী বাস করতে পারে না, সেই সংসারে পুরুষ মানুষের মনও বসে না। সে তো বটে, সে তো বটে। তাই বলছিলাম বলুন। আপনাদের দীপা যদি আমার সংসারের ভারটা নেয়, দীপকের মুক্তির ব্যবস্থাটা আমি নিশ্চয়ই করে দেব। সঞ্জয় বাবু আমার অনুরোধ উপেক্ষা করতে পারবেন না, কারণ সঞ্জয় বাবুর অনেক গোপন ইতিহাস আমি জানি। এটা বড় আনন্দের কথা। দীপা আপনার ঘরে যাবে। হ্যাঁ, চন্দনেরও সম্মতি আছে বলে আমি জানি। না 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 না, চন্দনের বিয়ের কথা আপাতত আমি ভাবছি না। তাহলে বিয়েটা আমি নিজেই করব ভাবছি। কি বললেন? এই বৃদ্ধ বয়সে বিয়ে করবেন আপনি, তাও আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে। আপনি কি মানুষ? শুনুন কি শোনাবেন, কি শোনাবেন আপনি? আপনি যদি মানুষ হতেন এমন যখন কথা আপনি মুগ্ধ উচ্চারণ করতে পারতেন না। আমার দীপক জেলে বসে মরুক, তবু দীপার জীবনটাকে আমি আকারে ভরিয়ে দেব না। বড় বউ, একটুখানি পিস এনে দাও। গিয়ে ঘুম পাড়িয়ে দিই ওই হতভাগিনীকে। না দিতে পারলাম পেট ভরে দুটো ভাত, না পারলাম ভালো একখানা কাপড় দিতে, তার চেয়ে ওই হতভাগিনী মরে যাক। আচ্ছা আপনারা বাস্তব অবস্থাটা একটু চিন্তা করে দেখুন। একটা তুপের জানোয়ার, এক গরিব মা বাবার দুর্বলতার সুযোগে নিয়ে তাদের একমাত্র মেয়ের গলায় বিয়ে নামক ফাঁস করিয়ে দিতে চাইছ না রে বজ্র। আমার যদি সাবেক দিন থাকতো এর উত্তর মুখে নয় জুতোর মাধ্যমে দিতাম তোমার মতো জানোয়ারকে। মুখ সামলে কথা বলবেন। বেরিয়ে যাও লম্পট। নইলে তোমাকে আমি সত্যি জুতো পেটে খাবো। ভদ্র সন্তান বলে এখন আমি মুখ বুজে সহ্য করে যাচ্ছি, এখনো তুমি দাঁড়িয়ে আছো কুকুর। আমি জানতে চাই তুমি যাবে কিনা। যাচ্ছি বেরিয়ে, কিন্তু এই অপমান আমি কিছুতে মুখ বুজে সহ্য করব না। কাল সকালে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাবেন, আর যাওয়ার আগে বাড়ি ভাড়াটা পাই টু পাই মিটিয়ে দিয়ে যাবেন। দাঁড়ান নন্দী মশাই, দীপা, আপনার প্রস্তাবে আমি রাজি আছি। রাজি আছো? হ্যাঁ, আপনি দাদাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন, আমি আপনাকেই বিয়ে করব। তুই ভুল করছিস মা, তুই ভুল করছিস। সারা জীবন ধরে এই ভুলের মাসুল তোকে দিয়ে যেতে হবে মা। এই পালঙ্কে শুয়ে তুই হাহাকার করে কাঁদবি হতভাগী। দরকার নেই দীপকের মুক্তি। দীপকের
দীপা, আমি তাহলে দিন তারিখ ধার্য করুন। আজ একটা লগ্ন আছে, এই রাত 12টার পর। আমার তো মনে হয় শুভ কাজে দেরি না করাই ভালো। শাস্ত্রে তো আছে শুভস্য শীঘ্র, না কি বলেন শাশুড়ি মা? আমার তো কোনো আপত্তি নেই, তবে দাদা যেন কালই ছাড়া পায়। আশা করি আমার মনের ইচ্ছাটা। সে তোমাকে বলতে হবে না, কর্তব্য সম্পর্কে আমি চিরকালই সচেতন। আপনি অযথাই চোখে জল ফেলছেন শাশুড়ি মা। আপনার মেয়েকে আমি আমি মাথার মনি করে রাখবো। ফাঁসিটা কোথায় হবে? ফাঁসি নয়, বিয়ে আমার বাড়িতে হবে। ও অযথা তোমার বাবাদের আর খরচ করাতে চায় না। যাওয়ার আগে আপনাকে একটা নাম করে যাই শাশুড়ি মা। আশীর্বাদ করবেন যেন আমি আর 150 বছর পরমায়ু লাভ করি। আমি সইতে পারছি না বাড়ি, আমি সইতে পারছি না। পেতম একটু অসহ্য মনে হবে, তারপর যেতে আসতে সব ঠিক। আমি আসছি দীপা, বাজার ঘাট সব নিজের হাতে করতে হবে। কোনো চিন্তা করবেন না শাশুড়ি মা, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। আসি শাশুড়ি মা। কি করলি মা, তুই কি করলি? এ তো বিয়ে নয়, আত্মহত্যা। কেন তুই সম্মতি দিলি? তোর দাদার না হয় 2 বছর জেল হতো, কিন্তু তোকে যে জীবনে ভোর তুষের আগুনের মতো ধিকে ধিকে জ্বলতে হবে। তুমি অযথাই চিন্তা করছো মা। মেয়ে হয়ে যখন জন্মেছি, বিয়ে তো একদিন দেবেই। দীপা, হয়তো সেখানে গিয়েও আমার দুঃখ হতো, তার চেয়েও একটা সান্ত্বনা থাকবে। আমি আমার দাদার জন্য অন্তত কিছু করতে পেরেছি। তুমি বিশ্বাস করো মা, এর জন্য আমার এতটুকু দুঃখ নেই, ক্ষোভ নেই। দীপা, আর দুঃখ করেই বা কি পাবো? লোকটার অভাব টাকা পয়সা, ভাত কাপড়ের অভাব কোনোদিন হবে না। বিয়ের পর তুমি হয়তো গিয়ে দেখবে সারা অঙ্গে গয়না পরে তোমার মেয়ে রাজরানীর মতো ঘুরছে। দীপা, ও মা, মাগো, ভাবতে আমার যে কি আনন্দ হচ্ছে। এই হারামি! তুই খাচ্ছিস? এখনো ভেবে দেখ মা। মাগো, দাদা বাড়ি এলে তাকে তুমি সান্ত্বনা দিও মা, হয়তো রেগে গিয়ে অনাথ বাঁধাবে। ও মা, তুমি তো বোঝো মা, দাদা থাকলে তোমাদের সব আছে, মেয়ে থাকাও যা, না থাকাও তাই মা। আর আমি নাই বারইলাম মা, আমি নাই আরে কত দুঃখ তুমি দেবে ঠাকুর।
আরো আরো দুঃখ তুমি দিতে চাও, দাও দাও তুমি দুঃখ, তবু অভাবের কাছে কোনদিন মাথা নত করব না। ঝড় উঠুক, তুফান ছুটুক, এক এক করে মনের কুসুম প্রবৃত্তিগুলো ছিন্ন হয়ে যায়। আমি নীরবে সব সহ্য করব, আমি নীরবে। হয়ে গেল মাইকেলটা। আমি আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি দীপার মতো একটা মেয়ে অনেকটা লোকের সঙ্গে বিয়ে হবে। এর নাম বিয়ে নয় রমা, এর নাম ব্যভিচার। মাইকেলদা, তাদের অর্থ আছে, সম্পদ আছে, যারা এই সমাজের মধ্যমণি তারাই শুধু আনন্দ করে যাবে, গরিবদের প্রতিবাদের কোনো সুযোগ থাকবে না। এটাই কি সমাজ ব্যবস্থা? আইন থাকবে আইনের বাইরে, রাষ্ট্র হবে উদাসীন, আর নেতারা সব বলবে সব ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ। তুমি এসব কথা ভাবো মাইকেলদা? তুমি কি ভাবো রমা? আমি ওয়াগান ব্রেকার হয়ে জন্মগ্রহণ করেছিলাম শয়তানদের চক্রান্তে। আজ আমি সমাজ বিরোধী। যখন দীপক দাস জেলে খেতে হচ্ছে একটা নিষ্প্রাণ তরুণ শয়তানদের চক্রান্তে। শুনেছি ওখানে আজ নাকি মুক্তি পাবে। পাবে পাবে রমা, কিন্তু কিসের বিনিময়ে মুক্তি পাবে তুমি জানো রমা? একমাত্র বোনের যৌবনের বিনিময়ে। I am so sorry my dear young sister, কথাটা অশালীন, তার জন্য আমি তোমার কাছে মার্জনা করছি। কিন্তু রমা, 20 বছরের একটা তরুণীর সঙ্গে 60 বছরের একটা বৃদ্ধের বিবাহ, এই অশুভ বিবাহকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। জানি না দীপক দাও মেনে নেবে কিনা। আমি হলে কি করতাম জানো রমা? ওই দুটোকে এক সঙ্গে গলার প্রতি চেপে ধরে ফোন করে ফাঁসিতে যেতাম, তারপরে আদালতে যে তার স্বরে চিৎকার করে বলতাম, এ ধর্ম খুন আমি করেছি, কিন্তু কেন করেছি একবার অনুসন্ধান করে দেখ। মাইকেলদা, জানি 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 রমা, আমার কথায় কেউ কর্ণপাত করবে না, কিন্তু রমা এই সমাজ থেকে আমি যতই দেখছি ততই আমার স্নায়ুতন্ত্র উত্তেজিত হয়ে উঠেছে। ইচ্ছা হচ্ছে এই সুন্দর সমাজটাকে আমি ভেঙে উড়িয়ে দিই, উড়িয়ে দিই। মাইকেলদা ঠিকই বলেছে, এর নাম বিয়ে নয় ব্যভিচার। যদি দেহ ত্যাগ করেছিলেন দেবতাদের মঙ্গলের জন্য, আর দীপার দাদার জন্য আত্মহত্যা করলো। দীপার স্বপ্ন ছিল সুন্দর স্বাস্থ্যবান স্বামী, ছোট্ট একটা সাজানো গোছানো সংসার। কি হয়েছে দাদা? তোমার মুখটা এমন শুকনো কেন? শরীর কি ভালো নেই তোমার? না রে, শরীর ভালোই আছে, তবে তবে যা হোক একটা চাকরি করছিলাম সেটাও আর চলে গেল রে। দীপকের কেচের জন্য তদবির করছিলাম। সঞ্জয় বাবু নাকি মালিককে বলেছে আমাকে চাকরিতে রাখলে এখানে ফ্যাক্টরি রাখাই দায় হবে। তাই মালিক বললেন সঞ্জয় বাবুর সঙ্গে বিবাদ করে আমাকে কাজ দেওয়া সম্ভব নয়। সঞ্জয় সেনকে এই দেশের রাজা, যে তার হুকুম মেনে আমাদের সবাইকে চলতে হবে। দেশে কি আইন নেই? দেশে কি মানুষ নেই? আইন, আইনের কথা বলছিস রমা? আইন আছে, কিন্তু সে আইন শুধু গরিবদের জন্য। এই সমাজে ধনীর 7 খুন মাপ, ওরা আইনের মুখে জুতো মেরে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে বেআইনি পথে। আইনের রক্ষকরা দেখেও চোখ পুঁতে থাকে, আর আমরা যদি অন্যায় করি পুলিশ টুটি টিপে ধরবে। তো এই তো আমাদের সমাজ। মানুষ চুরি করে খিদের জ্বালায়, পকেট কাটে পেটের এই গর্তটা বোঝাবার জন্য, চিন্তায় করে দারিদ্র নামক এই রাক্ষসটাকে শান্ত রাখার জন্য। কিন্তু ধনীরা যে কোটি কোটি টাকা মুনাফা উঠছে, চুষে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণের রস, ওই তাদের বেলা তো আইনে লম্বা হাতটা এগিয়ে আসছে না। দেশের যুবশক্তি এই বৈষম্য বেড়ে দিন চলতে দেবে না। বর্তমান সমাজটা একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। তরুণ সমাজ কোনো পথ না পেয়ে ওই বিপথে চলে যাবে। বিনা দোষে আমার চাকরি গেল, কাল থেকে হয়তো নিরম
তাই আমি যদি পকেট পার হই ছিনতাই করি ওই ওয়াগান